হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে ফার্স্ট সেমে এডমিশন হয়েছো, তোমাদেরকে ইতিমধ্যেই তোমাদের সিলেবাসকে কেন্দ্র করে আমি একটা সাজেশন বানিয়ে দিয়েছি এবং তোমরা সকলেই জানো যে তোমাদের সিলেবাসটা কতটা বড়। তোমাদের সিলেবাসে প্রাচীন যুগ এবং মধ্যযুগের প্রায় সমস্ত অংশটাই অ্যাড রয়েছে, পাশাপাশি রয়েছে অষ্টাদশ শতাব্দীর পূর্ব জায়গাটা, আগেকার জায়গাটা, অর্থাৎ মহারাষ্ট্র পুরাণ, গীতিকা, টপ্পা, ঠিক আছে, বাউল গান, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। সুতরাং সিলেবাসটা অনেকটাই বড়। তো যে প্রশ্নটি আজকে লেখাবো সেই প্রশ্নটি লেখানোর আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। এগুলো একটু মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমাদের খুব কাজে লাগবে। কেননা তোমরা মনে রাখবে এই নতুন সিলেবাসের ফার্স্ট ব্যাচ, ঠিক আছে, কী রকম প্রশ্ন আসবে না তোমরা জানো না আমরা জানি। বিষয়টা হচ্ছে এরকমই, সব কিছুই কিন্তু ধোঁয়াশা। আমাদের কাছে কিন্তু পিভিআর চেয়ারের কোনো কোশ্চেন নেই, সুতরাং আমরা নিউ। আমাদেরকে পুরো বিষয়গুলো কিন্তু একটু ভালোভাবে জেনে যেতে হবে, একটু অবগত হতে হবে, তাই না? তো দেখো, বিষয়গুলো প্রথমে বলি যে তোমাদের যে সাজেশনটি আমি দিয়েছিলাম এর আগের ভিডিওতে, সেই সাজেশনটির পিডিএফ, ঠিক আছে, আমি ডিসক্রিপশনে তোমাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। সেই পিডিএফটা কি করবে না তোমরা ডাউনলোড করে একটু জেরক্স করে নেবে এবং তোমাদের যে কাজটা থাকবে সেটা কি না, পিডিএফে দেওয়া যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি সাজেশন হিসেবে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এই প্রশ্ন উত্তরে বাংলা এই চ্যানেলে কিন্তু লেখানো হবে। যে প্রশ্নগুলো যে দিন লেখা হবে সেই প্রশ্নগুলো কিন্তু ওই পিডিএফে দেওয়া, পিডিএফে একটা করে দাগ দিয়ে দেবে যে আজকে এই প্রশ্নটি লেখানো হলো, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদেরকে লেখানো হবে, ঠিক আছে। চল, তো আজকে যে জায়গাটা আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে কি না, প্রশ্নটা প্রথমে বলে রাখি। এই প্রশ্নটা কত ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে সেটাও আলোচনা করবো প্রথমে, তারপর আমরা উত্তরটা লিখব। হ্যাঁ, দেখো, মনসামঙ্গল কাকে বলে, মনসামঙ্গল কাব্যের ধারার শ্রেষ্ঠ কবিকে এবং তার বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে। তো এখানে একটা বিষয় বলি যে দেখো, এই যে মনসামঙ্গল কাব্যের ধারার শ্রেষ্ঠ কবি, ইনি হচ্ছেন বিজয়গুপ্ত, ঠিক আছে। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে 1 নম্বরের যে মনসামঙ্গল কাব্যের ধারায় শ্রেষ্ঠ কবিকে, তাহলে উত্তর কি হবে? বিজয়গুপ্ত। যদি প্রশ্ন দিয়ে দেয় এই রকম যে মনসামঙ্গল কাব্যের আদি কবিকে, তাহলে কি হবে? কানা হরিদত্ত। তাহলে কি হবে না, কানা হরিদত্ত, ঠিক আছে, কানা হরিদত্ত। বোঝা গেল জায়গাটা? ওকে। তো এখানে দেখো প্রশ্নটা কি রয়েছে না, মঙ্গল কাব্য কাকে বলে, মনসামঙ্গল কাব্যের ধারা শ্রেষ্ঠ কবিকে। তাহলে আমরা বুঝে গেলাম যে মনসামঙ্গল কাব্যের ধারা শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। এর কি করতে বলেছে? তার বৈশিষ্ট্য আলোচনা করো। তিনি এই যে মনসামঙ্গল কাব্যের ধারায় তার যে কাব্যটার নাম সেটা হচ্ছে পদ্মাপুরাণ, ঠিক আছে, সেটা হচ্ছে কি না, পদ্মাপুরাণ। এই যে পদ্মাপুরাণ যে কাব্যটা লিখেছিলেন তিনি, তার বৈশিষ্ট্য আলোচনা করতে হবে, অর্থাৎ কাব্য প্রতিভা আলোচনা করতে হবে। কার না? বিজয়গুপ্তের। প্রশ্ন দেখে ঘাবড়াবার কোনো কারণ নেই, ঠিক আছে। অথবা প্রশ্নটা আসতে পারে যে মনসামঙ্গল কাব্যের ধারায় বিজয়গুপ্তের কাব্য প্রতিভা। এই যে বিজয়গুপ্তের কাব্য প্রতিভা এবং কাব্যের যে তার বৈশিষ্ট্য, দুটো প্রশ্নের কিন্তু অ্যান্সার কিন্তু সেম, বৈশিষ্ট্য দেখে ঘাবড়াবার কোনো কারণ কিন্তু নেই, ঠিক আছে। এরপরে এটা একটা গেল। প্রশ্ন দুভাবে আসতে পারে, একটা হবে মঙ্গল কাব্য কাকে বলে, মনসামঙ্গল কাব্যের ধারায় বিজয়গুপ্তের কাব্য প্রতিভা, এরকম দিয়ে দিতে পারে। কিংবা প্রশ্ন এরকমও দিতে পারে যে মনসামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো। তারপরে কি দেবে না, এই কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্য প্রতিভা আলোচনা করো, কিংবা মনসামঙ্গল কাব্যের ধারায় বিজয়গুপ্তের কাব্য প্রতিভা আলোচনা করো। কেন? কারণ মনে রাখবে তোমাদের সিলেবাসে দুটো জায়গা মনসামঙ্গল আছে, একটা হচ্ছে বিজয়গুপ্তের মনসামঙ্গল, আর একটা হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল। দুটো জায়গা আছে। তো কেতকাদাস ক্ষেমানন্দের যে মনসামঙ্গল, সেখান থেকে সাধারণত কাব্য প্রতিভা আসে, আর এই জায়গাটা থেকে কিন্তু তোমাদেরকে মনসামঙ্গল কাব্যের কাহিনীও কিন্তু আলোচনা করতে দিতে হলেও দিতে পারে। তো সেটাও কিন্তু তোমাদেরকে লিখে দেওয়া হবে, যদি প্রশ্ন আসে তাহলে যেন তোমরা লিখে আসতে পারো। বোঝা গেছে পুরো জায়গাটা? তো এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের, ঠিক আছে। আবারও বেশি ইম্পর্ট্যান্ট হবে এর থেকেও যে মঙ্গল কাব্যের উদ্ভব ও বৈশিষ্ট্য, সেটাও আমরা আলোচনা করব। তোমরা সাজেশনে, আমি বারবার বলছি, সাজেশনটা ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে সেটা জেরক্স করে নেবে এবং যে প্রশ্নগুলো লেখানো হবে, দয়া করে বলছি সেই প্রশ্নগুলো সেই দিনেই কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে বা মুখস্থ একটু করে নেওয়ার চেষ্টা করবে বা পড়ে নিয়ে একটু বুঝে নেবে, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে তোমাদের দেখবে, তোমাদের পরীক্ষা কত, তোমাদের পরীক্ষা হচ্ছে মার্চ মাসের 2 তারিখ থেকে শুরু, মেবি, তাই তো? তাহলে আমাদের হাতে প্রায় 1 মাস সময় আছে, প্রায়। তো 1 মাস হতে হতে আমাদের যতগুলো সাজেশনে তোমাদের প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি লিখিয়ে দেবো। সেজন্য বলছি প্রতিদিন যেগুলো লেখানো হবে সেগুলো তোমরা কিন্তু প্রতিদিন করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে, পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। শর্ট কোশ্চেনও আলোচনা করে দেওয়া হবে, একদম চাপ নেওয়ার কোনো কারণ নেই। ওকে, তাহলে চলো আমরা চলে যাই কি আজকের প্রশ্নের উত্তরে।
আমরা লিখব। আবারও একবার প্রশ্নটা বলে দিচ্ছি যে মঙ্গল কাব্য কাকে বলে। মনসামঙ্গল কাব্যের ধারায় শ্রেষ্ঠ কবিকে আমরা জানলাম বিজয়গুপ্ত। তার বৈশিষ্ট্য আলোচনা করো, অর্থাৎ কি না বিজয়গুপ্তের কাব্য প্রতিভা অথবা মনসামঙ্গল কাব্যের ধারায় বিজয়গুপ্তের কাব্য প্রতিভা। ঠিক আছে, তো চলো উত্তরটা যেভাবে লিখবে আমি বলতে শুরু করছি। ভিডিওটা অফ করে দিই, 1 সেকেন্ড। চলো এবারে আমরা লিখতে শুরু করব। তাহলে কি রয়েছে না, প্রথমে যে মঙ্গল কাব্য কাকে বলে, তোমরা খাতাতে লিখতে শুরু করো। মঙ্গল কাব্য, পণ্ডিতেরা মনে করেন মঙ্গল কথাটা হয়তো অনার্য ভাষা থেকে এসেছে। এরপরে এখান থেকেই লিখবে, হ্যাঁ এটা স্পেস হয়ে এখানে চলে এসে এখান থেকে শুরু করবে। কি না, মঙ্গল শব্দটির আবিধানিক অর্থ হলো কল্যাণ। এই যে মঙ্গল, এই মঙ্গলেগুলোতে কিন্তু সিঙ্গেল কোটেশন হবে, হ্যাঁ। আবিধানিক অর্থ হলো কল্যাণ। এই কল্যাণার্থে মানুষ যে কাব্যের কাহিনী শুনে অথবা পাঠ করে পাপ মুক্ত হয় এবং সকল প্রকার অকল্যাণ দূর করে মঙ্গল লাভ করে তাকেই বলা হয় মঙ্গল কাব্য। বোঝা গেল? তাহলে এক কথায় বলা যায় বাংলা সাহিত্যে পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ মধ্যযুগে দেবদেবীর বর্ণনা মাহাত্ম্যমূলক যে আখ্যান কাব্যগুলি রচিত হয়েছিল সেগুলি মঙ্গল কাব্য নামে পরিচিত। বোঝা গেল? এর নামকরণটাও একদিন তোমাদেরকে লিখিয়ে দেবো, হ্যাঁ। নামকরণ নিয়েও কিন্তু একটু এদিক ওদিক আছে, হ্যাঁ, সেটাও লিখিয়ে দেওয়া হবে, চাপের কিছু নেই। এরপরে কি লিখবে না, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। দেখো এখানে পয়েন্ট করা আছে যে মনসামঙ্গল কাব্যের ধারা শ্রেষ্ঠ কবি না কি না, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন বিজয়গুপ্ত। ঠিক আছে, এরপরে আমাদের আসল অ্যান্সারটা আসবে কি না, মনসামঙ্গল কাব্যের ধারায় বিজয়গুপ্তের কাব্য প্রতিভার জায়গাটা। এটা 10 নম্বরের কিন্তু হবে, হ্যাঁ, এটা 10 নম্বরের হবে, তাই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু একটু বড়। চলো আমরা উত্তরটা লিখতে শুরু করি। আবারও কি লিখবে যে মনসামঙ্গল কাব্যে একাধিক কবির আবির্ভাব হয়েছিল চতুর্দশ পঞ্চদশ শতাব্দীর মধ্যে। বলা হয় মনসামঙ্গল কাব্যের আদি কবি হিসেবে পরিচিত ছিলেন কানাহরি দত্ত। আমি এখানে আলাদা কালার দিয়েছি কানাহরি দত্ত এই কারণে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে মনসামঙ্গল কাব্যের ধারায় আদি কবিকে, তখন আমরা কি লিখব না কানাহরি দত্ত। তারপরে কি লিখব না, তবুও তার কোনো পুঁথির সন্ধান পাওয়া যায়নি। প্রখ্যাত কবিদের ভণিতায় কানাহরি দত্তের নাম উঠে এসেছে। উল্লেখযোগ্য কবিদের তালিকায় রয়েছেন কারা না, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপলাই, দ্বিজবংশী দাস, কেতকা দাস ক্ষেমানন্দ প্রমুখ কবিরা ছিলেন। কিন্তু বিষয় ভাবনা, কাব্যশৈলী, সর্বোপরি সৃজনশীল দক্ষতার দিক থেকে মনসামঙ্গল কাব্যে পূর্ববঙ্গের অন্যতম কবি বিজয়গুপ্ত চিহ্নিত। তার কাব্যের নাম পদ্মাপুরাণ। বোঝা গেছে? তাহলে পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে বিজয়গুপ্ত যে মনসামঙ্গল কাব্যটি লিখেছিল তার নাম কি, তার নাম হচ্ছে পদ্মাপুরাণ। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমরা লিখব যে বিজয়গুপ্তের এই পদ্মপুরাণ কাব্য সাধারণ মানুষের মধ্যে বহুল প্রচারিত হয়েছিল। পদ্মপুরাণে বিজয়গুপ্ত কেবলমাত্র ধর্মের বিচারে কিংবা দেব মাহাত্ম্য প্রচারে লিপ্ত থেকে মনসার কীর্তন করেননি। সমকালীন সামাজিক ও পারিবারিক জীবনের উপরে দাঁড়িয়ে বিজয়গুপ্ত যে কাহিনী রচনা করেছেন তাতে চৈতন্যপূর্ব পাঠান রাজত্বের ভৌগোলিক, ঐতিহাসিক ও সামাজিক পরিস্থিতির ইঙ্গিত মেলে। আসলে জীবনদ্রষ্টা বিজয়গুপ্ত জীবনের উপর দাঁড়িয়ে অনুসন্ধানীর দৃষ্টি মেলে সৃষ্টির ভাবকাল পূর্ণ করে তুলেছেন। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আমরা একটা পয়েন্ট করব, সেটা হবে প্রথমত। ঠিক আছে, প্রথমত পয়েন্ট করবে এবং এটাকে কিন্তু বক্স দিয়ে দেবে। বোঝা গেছে? এখানে লিখবে কি না, মনসামঙ্গলের কাহিনী ধারা প্রথম থেকে শেষ পর্যন্ত সকল কবিদের লেখনীতে একইভাবে প্রবাহিত। কিন্তু কবি বিজয়গুপ্ত ছিলেন সংস্কৃত জানা পণ্ডিত মানুষ, তাই নিছক গল্পের তরে কিংবা তথাকথিত ভক্তির জোয়ারে বিজয়গুপ্ত ভেসে যাননি, বরং মিষ্টি ভাবনার মধ্য দিয়ে তিনি তার কাজে তীক্ষ্ণ সমাজ চেতনা ও প্রগাঢ় বাস্তব জীবনবোধের পরিচয় দিয়েছেন। তার কাব্যে এই কারণেই বোধহয় দেবখণ্ড ও নরখণ্ড দুটি অংশেই জীব সরস সমভাবে প্রবাহিত। বোঝা গেছে? এরপরে লিখবে কি না, সমালোচকগণ বলেন, পুরো হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখবে কি না, বিজয়গুপ্তের মনসামঙ্গল তৎকালীন সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে একটি মূল্যবান উপাদান হয়ে রয়েছে। বোঝা গেছে? ওকে, এরপরে আমরা দ্বিতীয় পয়েন্ট করব, আমরা লিখব দ্বিতীয়ত। ঠিক আছে, এখানে কি লিখব না, বিজয়গুপ্ত মানব জীবনের কবি, তাই চরিত্র সৃজনে
তিনি মানব জীবনকে প্রাধান্য দিয়েছেন। স্বর্গের দেবতা নেমে এসেছে মর্তভূমিতে, কিন্তু কবির হাতে তারা পরিপূর্ণ রক্ত মাংসের শরীর হয়ে উঠেছে, তাদের মধ্যে দেবত্বের লেশমাত্র কিন্তু নেই। বোঝা গেছে? তারপরে লিখব, তাই দেখি দেবখণ্ডে বারাণসীতে হরপার্বতীর গার্হস্থ্য জীবন যেন আমাদের বাংলাদেশে বাঙালি পরিবারের এক চিরন্তন ছবির কথা মনে করিয়ে দেয়। তারপরে লিখব, পার্বতী এই পরিবারের গৃহবধূ, বৃদ্ধ দুর্বল চরিত্রের স্বামী শিবকে যেমন সামলাতে হয় তেমনি সপত্নী কন্যাকেও শাসন করতে হয়। পারিবারিক সমস্যায় জর্জরিতা পার্বতী বাংলাদেশের গৃহচারিণী নারী হয়ে উঠেছে। তারপর লিখব, মনসা দেবী নয়, তিনি হয়ে উঠেছেন আর 5টি নারীর মতো কামনাময়ী নারী। অতলান্ত দুঃখের গভীরে দাঁড়িয়ে বেদনাশীর্ণ মনসা যখন বলেন, এবার আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কোটেশন দিয়ে লিখবে কি, জনম দুঃখিনী আমি, দুঃখে গেল কাল, সেই ডাল ধরি আমি, ভাঙে সেই ডাল। ঠিক আছে, বোঝা গেল? এরপরে লিখবে, প্যারা চেঞ্জ করার দরকার নেই, খাতা শুরু থেকে লিখবে, মনসার ব্যর্থ জীবনের হাহাকার বিজয়গুপ্ত বিশ্বরূপী হাহাকারের ভরিয়ে তুলেছেন। বেহুলা চরিত্রটি পবিত্রতায়, মাধুর্যে, সতীত্বে, সর্বোপরি ভাগ্যের গরিমায় মহিমান্বিত। তবে বিজয়গুপ্তের অনন্য সৃষ্টি চাঁদ সদাগর। এই রকম দৃঢ় দীপ্ত পৌরস চরিত্র মধ্যযুগের সাহিত্যে খুবই কম দেখা যায়। এরপরে আমরা লিখব কি না, তৃতীয়ততে কি লিখবে না, মধ্যযুগের সমাজ নানা দিক থেকে জর্জরিত। একদিকে অসহায় মানবাত্মার ক্রন্দন, না পাওয়ার বেদনা, অপরদিকে অবক্ষয়িত সমাজের যন্ত্রণা। বিজয়গুপ্ত জীবন রসের শিল্পী, তাই তার দৃষ্টিতে তৎকালীন সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী উপেক্ষিত হয়নি। তাই দেখি চণ্ডী মনসার ঝগড়া, শিব চরিত্রের উপর তৎকালীন ক্ষয়িষ্ণু সমাজের দুর্বলতাগুলি তুলে ধরে যেমন একটি যুগের চিত্র তুলে ধরেছেন, তেমনি ব্যক্তিত্বহীন দুর্বল পুরুষ চরিত্রের রূপও দেখিয়েছেন। তবে মধ্যযুগের সমাজে দীপ্ত পুরুষ চরিত্রের যে অভাব ছিল না, তা বোঝা যায় চাঁদ সদাগরকে দেখে। এছাড়া সেকালের সমাজে সামন্তদের প্রতাপ, মুসলমান কাজীর অত্যাচার, ধনীর বিলাসিতা, জমিদারি সংঘর্ষ, বেহুলার রান্নাবান্না, পাত্র নির্বাচন, বাল্যবিবাহ, উদ্দেশ্যমূলক কুটিল ষড়যন্ত্র ইত্যাদি চিত্র বিজয়গুপ্ত সুনিপুণভাবে দেখিয়েছেন। এ থেকে বোঝা যায় তার তীক্ষ্ণ সমাজ চেতনা ও প্রগাঢ় বাস্তব জীবনবোধ কতখানি দৃঢ় ছিল। এরপর আমরা লিখব চতুর্থ। ঠিক আছে, মোট 5টা কিন্তু পয়েন্ট আছে। হ্যাঁ, চতুর্থত কি লিখব না, মানবপ্রেম ও মানবতাবাদ মধ্যযুগের সাহিত্যে বিরল নয়। বিশেষ করে চৈতন্য পরবর্তী বাংলা সাহিত্যে মানবপ্রেম ও মানবতাবাদ বিশেষভাবে লক্ষণীয়। কিন্তু চৈতন্য পূর্ববর্তী মনসামঙ্গল কাব্যের কবিদের মধ্যে যে এই ভাব পরিপূর্ণ ছিল, তা বিজয়গুপ্তের কাব্য পর্যালোচনা করলে বোঝা যায়। মনসা ভয়ঙ্করী, আত্মসিদ্ধির প্রচেষ্টায় নানান কুটিল কর্মে লিপ্ত থেকেছেন। তবুও শেষ পরিণতিতে এই ভয়ঙ্করী নারী এক সামান্য সদ্য বিবাহিতা গৃহবধূর কাছে একরকম পরাজিতা হয়েছেন। শুধু দেবতাদের কথাই নয়, জনম দুঃখিনী এই নারী আপন জীবন অনুভূতি দিয়ে হয়তো বা বেহুলার দুঃখকে বুঝেছেন। তাই বেহুলার একটিমাত্র কথার উপর নির্ভর করে দীর্ঘদিনের সংগ্রাম থেকে বিরত হয়ে চাঁদের সর্বস্ব ফিরিয়ে দিলেন শুধু একটু পূজা পাওয়ার আশায়। যদিও এই চ্যাংমুড়ি কানিকে বাম হস্তে সদাগর একটি ফুল তুলে নিক্ষেপ করেছিলেন। মনসার উজাড় করা এই মানসিকতা তাকে নিয়ে গেছে মানবতাবাদের বেদিতে। এরপরে আমরা শেষ জায়গাটা লিখব, সেটা হচ্ছে পঞ্চমত। কি লিখব না, মনসামঙ্গল কাব্যের বিষয়বস্তুর ধারা, তা থেকে এক কথায় বলতে হয় এ কাব্য লোক করুণ রসের কাব্য। কিন্তু জীবন রসিক শিল্পী বিজয়গুপ্ত কাব্যের মধ্যে করুণ রসের উজান টেনে হাস্যরসের ট্রেজিক রিলিফ টেনে দিয়েছেন। তাই দেখি একদিকে কবির জীবন ধর্ম আর অন্যদিকে কবির যুগ ধর্ম, এই দুই ধর্মের উপর দাঁড়িয়ে কবি হাস্যরসিক হয়ে উঠেছিলেন তা নয়, তবুও জটিল জীবন আবর্তে দাঁড়িয়ে তিনি পাঠককে হাসিয়েছেন নানা ঘটনার ইঙ্গিত করে। আবার অন্যদিকে তৎকালীন ক্ষয়িষ্ণু সমাজের দুর্বলতাগুলিকে তিনি রঙ্গব্যঙ্গ রসে প্রদীপ্ত করে তুলেছেন। পরে প্যারা চেঞ্জ করে আমরা একটু লিখব।
হ্যাঁ, কি না শেষ জায়গাটা। সুতরাং বলা যায় মনসামঙ্গল কাব্যের আদি পর্বে বিজয়গুপ্ত একজন শ্রেষ্ঠ কবি। জীবনের শিল্প রূপায়ণে এই সচেতন কবি তার পদ্মপুরাণে যে প্রতিভার পরিচয় রেখেছেন, তাতে তিনি পরবর্তী মনসামঙ্গল কাব্যের কবিদের অনুকরণীয়। সমালোচকগণ আবারও বলেন, এরপরে আমরা হাইফেন দিয়ে শেষ কোটেশন দিয়ে আমরা এই কোটেশনটা দিয়ে আমরা নোটটা শেষ করব। হ্যাঁ, আলাদা কালিতে খাতার মাঝ বরাবর লিখবে কি না বিজয়গুপ্তকে বাদ দিয়ে মনসামঙ্গল কাব্যের আলোচনা একেবারেই অপ্রাসঙ্গিক। এখানেই তোমাদের নোটটি শেষ হয়ে গেল। একটু বড় হলো, এটা 10 নম্বরের, ঠিক আছে? তো সুন্দর করে খাতাতে লিখে নেবে, ঠিক আছে? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো পরবর্তী যে ভিডিওটি আসতে চলেছে সেটি হচ্ছে কি না বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব বা ফলশ্রুতি। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে যে পরবর্তী যে ভিডিওটি আমরা লেখাবো বাংলা সাহিত্যের উপর তুর্কি আক্রমণের প্রভাব বা ফলশ্রুতি, ওটা কিন্তু পরীক্ষাতে তোমার আসার প্রবল কিন্তু চান্স রয়েছে। ঠিক আছে, তো একটু অ্যাড করে যাও। ঠিক আছে, কালকে কিন্তু তোমাদেরকে ওই প্রশ্নের উত্তরটি লিখিয়ে দেওয়া হবে, আর পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে, ওই সাজেশনের পিডিএফটি। ঠিক আছে, তো চলো সকলে ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, চলো।